ডেঞ্জারাস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। চাঁদের আলোটা তখন সামান্য মেঘ থেকে সরে পড়তে শুরু করেছে, আর তাতেই এই দৃশ্যটা দেখতে পেলাম। অদ্ভুতভাবে নিজের দুটো পা গাছের সাথে ঝুলিয়ে রেখে মূর্তিটা নিচের দিকে মাথা করে রয়েছে। তার মাথা একদম এসে ঠিক মাটির কাছাকাছি। সেভাবেই সে অদ্ভুতভাবে গাছে দোল খাচ্ছে, আর তার মুখে অদ্ভুত একটা হাসি। দুটো লাল চোখ যেন আগুনের মতো ধক ধক করে জ্বলছে। আমি সেদিকে তাকাতেই সে অদ্ভুতভাবে হেসে উঠল। আর হাসতে হাসতে একটা প্রচন্ড ধাক্কা দিয়ে উঠে গেল গাছের ওপরে। গাছের ডালে বসে পা ঝোলাতে ঝোলাতে বলল, কি ভেবেছিস এই জঙ্গলে এসে ঢুকে এখান থেকে জ্যান্ত বেরিয়ে যাবি? পারবি না, পারবি না। ঈশ্বর আমাদের জন্য অনেক কিছুই লিখে রাখেন লড়াতে, যা আমরা কখনোই বুঝতে পারি না। তাই চরম বিপদের মুহূর্তে স্বয়ং ঈশ্বর যদি আমাদের পাশে এসে দাঁড়ান, আমরা কি পারবো তাকে চিনে নিতে? না, সবটুকু নয়। সবটুকু শুনতে হলে শুনতে হবে আমাদের আজকের গল্প, শ্রী সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিক ও প্রেতের জঙ্গল। জঙ্গলের পথ ধরে যতই ভেতরের দিকে হেঁটে যাচ্ছিলাম, ততই কেমন যেন মনে হচ্ছিল চারপাশটা যেন আরো বেশি অন্ধকার হয়ে আসতে শুরু করেছে। ক্রমে অবস্থাটা এমন হলো যে কোনো কিছুই দেখা যায় না। একবার ভাবলাম আশেপাশে যে বড় বড় গাছগুলো আধো অন্ধকারে চোখে পড়ছে, সেই গাছের তলায় একবার আশ্রয় নি। সেই গাছের তলায় আশ্রয় নিলেই তো রাতটা কোনো রকম ভাবে কেটে যায়। এর আগেও তো আমায় অনেক জায়গায় এভাবে রাত কাটাতে হয়েছে, কখনো শ্মশানে, কখনো গাছের তলায়, কখনো অচেনা কোনো গ্রামের পথে ঘাটে। কিন্তু এই অজানা জঙ্গলে ঢোকার পর থেকে কেমন যেন বারবার একটা অজানা অনুভূতি হচ্ছিল। আসলে তোমরা জানো, কোনো শুভ কিংবা অশুভ কিছুর উপস্থিতি আমি অনেক আগে থেকে টের পাই। কিন্তু যে সময়ের কথা বলছি সে সময়টা অনেক আগে। তখন সবে আমি মাতু পাগলির দেখা পেয়ে তারপর গ্রামের পথে বেরিয়ে পড়েছি। জানি আমার অলক্ষ্যে কাল ভৈরব কিংবা আরো অনেকেই আমার ওপর নজর রেখে চলেছে, আমায় রক্ষা করে চলেছে। কিন্তু আমার কাছে তো তখন কোনো ক্ষমতাই নেই, একমাত্র ওই দেহ বন্ধনটুকু যা জানতাম, তাও বোধ হয় ভালোভাবে তখন আমার জানা নেই।
এমন অবস্থার মধ্যে পড়ে রীতিমতো যে ভয় পাবো সেটাই স্বাভাবিক। বারবার মনে হচ্ছিল কেন যে রাতের অন্ধকারে জঙ্গলে এসে ঢুকলাম, কিন্তু আশেপাশে যে গ্রাম ছিল সেই গ্রাম ছাড়িয়ে এসেছি প্রায় বিকেলের পরে। এত দূরে পথে ফিরে যাওয়া মানেই তো সেই রাতের অন্ধকারে গ্রামের পথ ধরে যাওয়া। তার চেয়ে বরং এই জঙ্গলই ভালো। কিন্তু জঙ্গল ভালো না খারাপ তার প্রমাণ পেলাম বেশ খানিকক্ষণ পর। একটু পরেই যেন কাছে কোথাও শেয়াল ডেকে উঠল। এমনিতেই শীতের সময় জঙ্গলে ঢুকে পড়ার পর থেকে ঠান্ডায় হু হু করে কেঁপে চলেছি। জীবনে অনেক বছর পার করার পর শীতের সময় খালি গায়ে নিম্নাঙ্গে কোনো এক বস্ত্র পরে আমি শীতের রাতে কোনো ফাঁকা স্থানে দাঁড়িয়ে থাকতাম। তখন ঠান্ডা আর লাগতো না, কারণ সেই শৈত্য প্রবাহ ততদিনে আমার অভ্যেস হয়ে গেছে। কিন্তু সেটা তো প্রথমের সময়, তখন ঠান্ডা গরম এমনকি সমস্ত প্রকার অনুভূতি যে আমার সবই হতো। এসব ভাবতে ভাবতে এদিক ওদিক তাকিয়ে সামনের দিকে এগিয়ে চলেছি। বেশ খানিকটা হেঁটে যাওয়ার পরেই হঠাৎ করে মনে হলো আমার পিছু পিছু কে যেন হেঁটে আসছে। ব্যাপারটা বুঝতে পেরেই প্রথমে চমকে উঠলাম, কারণ একটু আগেই শেয়ালের ডাক শুনতে পেয়েছি। তাছাড়া এই জঙ্গল যে কতটা গভীর তা আমার ভালোভাবে জানা নেই। এই গভীর জঙ্গলের মধ্যে এভাবে ঢুকে পড়ে যদি সত্যি কোনো হিংস্র জন্তুর হাতে পড়ি, কথাটা ভেবেই চট করে পেছনের দিকে ঘুরে তাকালাম। কিন্তু না, বাঁধ অন্ধকারের মধ্যে কেউ কোথাও নেই। একটা কথা বলতে ভুলে গেছি, চারপাশে আধো অন্ধকার থাকলেও আকাশে কিন্তু চাঁদ রয়েছে। সে চাঁদ রয়েছে মেঘের আড়ালে ঢাকা, তাই তার আলো এই জঙ্গলের মাটি পর্যন্ত এসে পৌঁছতে পারেনি। এক পা করে এগিয়ে গেলাম, আর মাটির উপরে এসে পড়ার শুকনো পাতা খসখসানির শব্দ শুনে বড় অদ্ভুত মনে হল। বারবার মনে হয় এই যে আমার পায়ের কাছ থেকে শব্দ ভেসে আসছে, ঠিক তেমনই একটা শব্দ যেন পেছন থেকেও ভেসে আসছে। অথচ আমি থমকে দাঁড়ালে সেই শব্দটাও থেমে যায়। কিন্তু বারবার করে মোট 3 বার পেছনের দিকে ঘুরে কাউকে দেখতে পেলাম না। চতুর্থবার পেছনের দিকে ঘুরতে যাব, ঠিক তখনই মনে হলো আবার ডান দিক দিয়ে একটা কালো মতো ছায়া অন্ধকারের মধ্যে যেন হুশ করে সামনের দিকে চলে গেল। ব্যাপারটা চোখে ভালোভাবে দেখতে না পেয়ে অনুভব করতে পেরেছিলাম। একটা ঠান্ডা হাওয়ার ঝলকা যেন আমার গায়ে এসে লাগলো। এমনিতেই শীতের সময় ঠান্ডায় যেন বরফের মতো জমে যাওয়ার অবস্থা, তার উপর এমন একটা ঠান্ডা বাতাস আমার গোটা শরীরের অঙ্গগুলো যেন দাঁড় করিয়ে দিল মুহূর্তের মধ্যে। ভয়ে ভয়ে 2 বার এদিক ওদিক তাকিয়ে দেখলাম, না, আর কোথাও কোনো শব্দ নেই। আমার পরনে তখন একটা লাল রঙের কাপড়, আর তার উপরের অংশে একটা সাদা রঙের ফতুয়ার মতো জামা। সবে তো বাড়ি থেকে বেরিয়ে এদিকে এসে পড়েছি, এখনো কোনো সাধু সঙ্গ কিংবা কোনো কিছুই পাইনি, তাই আমার পোশাকের পরিবর্তন তখনও ঘটেনি। বেশ একটু ভয় পেয়ে আর তার সাথে অবাক হয়ে হাঁটতে হাঁটতে আরো খানিকটা সামনে এগিয়ে যেতেই মনে হলো পথের মাঝখানে যেন একটা বড় গাছ রয়েছে। দিনের আলোয় হলে ভালোভাবে দেখা যেত গাছটা, কিন্তু রাতের অন্ধকারে পথের মাঝখানে একটা গাছ এসে পড়লেও
তো তাকে ভালোভাবে দেখা সম্ভব না। কোনো রকমে পথটা বদলে নিয়ে গাছের সামান্য পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করলাম। বেশ কয়েক পা হেঁটে গেছি, আবার পথের সামনে অন্ধকারের মধ্যে সেই একই দৃশ্য দেখতে পেলাম। আবার একটা গাছ যেন আমার পথের একদম মাঝখানে এসে দাঁড়িয়েছে। এবার কিন্তু ভুলটা বুঝতে পারলাম আসলে আমি হয়তো সোজা পথ ছেড়ে কোনোভাবে নেমে গেছি জঙ্গলের দিকে। তাই বারবার আমার সামনে সামনে সেই গাছ চলে আসছে। কিন্তু যদি তেমনটাই হয় তাহলে আমি সোজা পথ খুঁজে পাবো কি করে? এই চাঁদের আলোয় তো পথ খুঁজে পাওয়া সম্ভব নয়। বারবার এসব কথা ভাবতে ভাবতে অন্ধকারের মধ্যেই কোনো রকমে যেদিকে অন্ধকার হালকা হয়ে এসেছে সেদিকে হাঁটতে শুরু করলাম। বেশ খানিকটা এভাবে এগিয়ে গেছি, এমন সময় খুব কাছেই কি যেন ভেসে উঠল সামনে। ভয়ে আতঙ্কে আমি যেন পাথরের মূর্তির মতো থমকে দাঁড়িয়ে পড়লাম। বললাম, সাধনার জন্য পথে পথে বেরিয়ে পড়েছি। সাধনা, তন্ত্র মন্ত্র এই সমস্ত কিছু ছাড়াও আরও একটা যে ব্যাপার রয়েছে যা সামান্য জেনেছি, এর মধ্যেই আর একটা জিনিস থাকে, তা হলো প্রেত। এই প্রেত থাকে যে সব স্থানে মানুষের পা পড়ে না, সেই সব স্থানে, সেখানেই তাদের আস্তানা বলা যেতে পারে। আর এই জঙ্গলটা দেখে মনে হলো না যে এই জঙ্গলে রাতের বেলা কেন, দিনের বেলাতেও কেউ আসে না। কারণ যে চলার পথ ধরে আমি এগিয়ে চলেছি তাতেও বড় বড় ঘাস জন্মেছে। যেমন ভাবা তেমন কাজ। কথাটা ভেবে আমি দ্রুত গতিতে সামনের দিকে পা চালিয়ে দিলাম। একটা ফাঁকা স্থানে আমায় তড়িঘড়ি গিয়ে পৌঁছতে হবে। আর চাঁদের আলোটুকু আর একটু বেশি হতো তাহলে চাঁদের জ্যোৎস্নায় সব কিছু দেখা যেত। সেটাই বরং ভালো হতো, তাতে পথ দেখে আমি তাড়াতাড়ি জঙ্গল পার হতে পারতাম। কিন্তু এই জঙ্গলের কি শেষ নেই? প্রশ্নটা যেন মনে মনে আমি নিজেকেই করলাম, আর নিজে উত্তর দিলাম, এই জঙ্গলের শেষ নেই। আজ এই রাতের অন্ধকারে এই জঙ্গল থেকে তো বাইরে বেরোনো সম্ভব হয়ে উঠবে না। কথাটা মনে মনে ভেবে নিয়ে একটু অবাক হয়ে এগিয়ে গেলাম। শব্দটা কিন্তু একবারই শুনতে পেয়েছিলাম, খুব চাপা স্বরে কেউ যেন হেসে উঠেছে। ওরে অবশ্য ভালো করে শুনেছিলাম। তখন মনে হলো যেটা চাপা হাসির শব্দ মনে হয়েছে সেটা শিয়ালের ডাকও হতে পারে। অনেক সময় শিয়াল লম্বা একটা ডাক ডাকলে আর সেই ডাক হঠাৎ করে শুনলে এমনটা মনে হয়। তবে তখন তো আর সেটা জানতাম না, তাই খুব কাছেই কোনো এক প্রেত মূর্তি ভেসে উঠেছে এমনটা ভেবে নিয়ে ভয়ে ভয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছিলাম সামনের দিকে। ঠিক তখনই জঙ্গলের মধ্যে আমার ঠিক বাঁ দিকে দেখতে পেলাম একটা হলদে রঙের আলো। ততক্ষণে রাত যে কত হয়েছে জানা না থাকলেও গভীর রাত হয়ে গেছে এটুকু বুঝতে পারছি। প্রচণ্ড ঠান্ডা আর তার সাথে আশেপাশে চরমতম নিস্তব্ধতা আমায় বুঝিয়ে দিচ্ছিল অন্তত মধ্যরাত হতে চলেছে। সামনের দিকে অন্ধকারের মধ্যে জঙ্গলের মাথা পেরিয়ে সাদাটে আকাশের সামান্য অবলম্বনটুকু যেন আমার মনের মধ্যে জাগিয়ে তুলছিল একটা অসীম আশা। যে আশার উপর ভর করে আমি মনে মনে পাড়ি দিচ্ছিলাম এই জঙ্গলের বাইরে কোনো একটা গ্রামের সন্ধানে। সেই গ্রামের কোনো এক গৃহস্থের বাড়িতে হ্যারিকেনের আলো সামনে বসে মাটির দেওয়ালে হেলান দিয়ে আমি দু চোখ বুজেছিলাম। কিন্তু না, সেই আলোটা আবার আমার চোখে এসে লাগলো।
উজ্জ্বল আলো নয়, কেমন যেন একটা নিভন্ত হলদেটে আলো। আর তার সাথে দেখতে পাচ্ছিলাম আরো একটা জিনিস, আর সেটা দেখে কেমন যেন অবাক হয়ে যাচ্ছিলাম। হলদে রঙের যে আলোর বিন্দুটা আমি দেখতে পাচ্ছি, তার পেছনে যেন একটা সাদা রঙের অবয়ব। খুব কাছে না হলেও জিনিসটা খুব দূরেও নয়। আমি বাঁ দিকে থেকে নেমে খানিকটা সামনের দিকে হেঁটে গেলেই তার কাছ পর্যন্ত পৌঁছে যাব। তবে একটা ব্যাপার বুঝতে পারছিলাম না, সে ওখানে দাঁড়িয়ে আছে নাকি হেঁটে আসছে। এত রাতে জঙ্গলের মধ্যে কি করতে? কথাটা শুনে এতটা চমকে উঠেছিলাম যে বোধহয় দুহাত ছিটকে পেছনের দিকে সরে গিয়েছিলাম। কথাটা এসেছে আমার সামনের দিক থেকে। অবাক ভাবটা সামলে নিয়ে সামনে তাকিয়ে দেখি একটা লোক, লম্বায় খুব একটা বেশি হবে না, তবে রোগাটে চেহারা, মুখে দাড়ি গোঁফের চিহ্ন মাত্র নেই, মাথার কালো চুল ছড়িয়ে পড়েছে ঘরের উপর। মুখটা কেমন যেন শুকনো শুকনো, আর হাতে উঁচু করে ধরে রেখেছে একটা জ্বলন্ত হ্যারিকেন। আমায় ভয় পেতে দেখে লোকটা অদ্ভুতভাবে হেসে উঠল, তারপর বলল, ভয় পেয়ে গেলি তাই না? যাবে কোথায়? এত রাতে এই জঙ্গলে এসে ঢুকেছ কেন? হ্যাঁ, জানো না এই জঙ্গল ভালো নয়? আসলে আমি একজন সাধক, সাধনার জন্য বাড়ি ছেড়েছি, পথে পথে ঘুরে বেড়াচ্ছি একজন সঠিক সাধুর লক্ষ্যে, কিন্তু কিছুতেই ভালো কোনো সাধুর সন্ধান পাচ্ছি না। আসলে আগের গ্রাম থেকে ওই গ্রামে যাওয়ার জন্য শুনেছি এই জঙ্গলের মধ্যে দিয়ে পথ আছে। ভেবেছিলাম সন্ধ্যের আগে ওপারে চলে যাব, কিন্তু জঙ্গলটা যে এত বড় হবে ভাবতে পারিনি। এ বলেছে জঙ্গলটা এত বড়? এই জঙ্গল খুব একটা বড় নয়, ঘন্টাখানেক হাঁটলেই এই জঙ্গল থেকে বেরিয়ে যাওয়া যায়। তার কথায় আমি অবাক হলাম। হ্যারিকেনটা সে ততক্ষণে মাটির ওপর নামিয়ে রেখেছে। আমি বললাম, তুমি আমার সাথে মশকরা করছো? এই জঙ্গলে অন্তত আমি প্রায় ঘন্টা চারেক ধরে হেঁটে চলেছি। সন্ধ্যা হবার একটু পরেই এই জঙ্গলে আমি ঢুকেছি, আর এখন প্রায় মধ্যরাত্রি হতে চলেছে। লোকটা আমার কথায় অদ্ভুতভাবে হাসল, তার দাঁতগুলো স্পষ্টভাবে দেখা গেল। তারপরে একটু নিচু হয়ে হ্যারিকেনের পাশে উবু হয়ে বসে বলল, বলছি না জঙ্গল বেশি বড় নয়, কিন্তু এই জঙ্গলে ঢোকার পরে যদি জঙ্গলের আশেপাশের দিকে নজর রাখতে শুরু করো, তাহলে গোটা রাত এই জঙ্গল থেকে বেরোতে পারবে না। আর শুধু তাই নয়, কি যেন একটা বলতে গিয়ে সে চুপ করে গেল। তারপর অদ্ভুতভাবে কান খাড়া করে বাতাসে কান পেতে কি যেন শুনল। এতক্ষণ তার মুখে একটা হাসি লেগেছিল, কিন্তু এবার তার মুখে সেটা বদলে যেতে লাগল। আমার দিকে না তাকিয়ে সে বলল, বিপদ, বুঝলে, বিপদ হতে চলেছে। কিন্তু কি করা যায় বলো তো? বিপদ? কিসের বিপদ? ও তুমি বুঝবে না, তুমি এদিককার লোক নও। এই জঙ্গলের ব্যাপারে তুমি তো কিছুই জানো না, না হলে বুঝতে পারতে যে রাতের অন্ধকারে জঙ্গলে ঢুকে কত বড় সর্বনাশ ডেকে এনেছ। তবে আমি যতক্ষণ আছি। লোকটা আরো কিছু বলতে যাচ্ছিল, ঠিক তার আগে যেদিকে সেই হলদে রঙের আলোটা দেখতে পেয়েছিলাম, সেদিক থেকে কে যেন একটা কর্কশ গলায় চিৎকার করে ডেকে উঠল, বলো তো এটা কিসের ডাক? সত্যি বলতে ওই ডাক শুনেই আমি কেমন যেন চমকে গেছি, যেন একসাথে বড় একটা দামামা বেজে উঠেছে। আর সেই ডাকের সাথে সাথে
যেন আশেপাশের গাছপালা থেকে রাত ছাড়া পাখিদের দল ঝটপট করে উঠে পড়েছে। এমন ভাবে কি ডাকতে পারে? কথাটা বলে আমার মুখের দিকে সে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর সামান্য হেসে বলল, এই জঙ্গল দিনের বেলায় অন্যরকম থাকে, রাতের বেলায় এই জঙ্গল হয়ে যায় ভিন্ন। তুমি প্রেত চক্রের নাম শুনেছ? আগেই বলেছি, সাধনার জগতে আমি তখন প্রথম এসব কোনো কিছুরই নাম শুনিনি, তাই বাধ্য হয়ে মাথা নাড়তে হল। তখন সে একটু হতাশ গলায় বলল, তাহলে তোমায় আমি ঠিক বোঝাতে পারবো না, বুঝলে? এই এখন উঠে পড়ো তো, দেখি তোমায় এই জঙ্গল থেকে বার করতে পারি কিনা। আমি পিছন ঘুরতে যাব এমন সময় পেছনের দিকে দেখতে পেলাম ঠিক আমাদের পেছনে মাত্র কয়েক হাত দূরে বসে আছে ঠিক আমাদের মতোই কারা। আর এই অন্ধকারের মধ্যেও তার দুটো লাল রঙের উজ্জ্বল চোখ যেন জ্বলছে। আমি উঠে দাঁড়াতেই একটা অদ্ভুত কাণ্ড করল সে। মাটি থেকে উঠে পড়ে অদ্ভুত খ্যাঁকে হাসি হেসে আমার উপর লাফিয়ে পড়তে গেল। আর তখনই আমার পাশের সেই লোকটা আমায় এক হাতে টেনে সরিয়ে আমার সামনে এসে দাঁড়ায়। এতক্ষণে দেখতে পেলাম তার বাঁ হাতে হ্যারিকেন থাকলেও ডান হাতে একটা শক্ত লাঠি রয়েছে। সেই লাঠিটা সামনের দিকে তুলে ধরতে একটা বীভৎস কাণ্ড ঘটে গেল। সেই অদ্ভুত লোকটা লাফিয়ে এসেছিল আমার দিকে, আর এখন তার গলাটা এসে পড়লো সেই লোকটার লাঠির উপর। বিভৎস সেই চিৎকার যেন আমার কানে এখনো লেগে আছে। চিৎকার করার সাথে সাথে একটা অদ্ভুত ঠান্ডা হাওয়ার ঝাপটা এসে লাগলো আমার গায়ে। আর তারপরে দেখতে পেলাম ওই ঝাঁপিয়ে পড়া লোকটা কোথায় যেন অদৃশ্য হয়ে গেছে। আমি ভয় পেয়েছিলাম, কিন্তু আমার দিকে তাকিয়ে লোকটা হাসি মুখে বলল, ভয় পেতে হবে না, আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। আমায় যে তোমার জন্যই পাঠানো হয়েছে। আমি অবাক হয়ে গেলাম। যাকে আমার জন্য পাঠানো হয়েছে সে কে, আর তাকে কে পাঠিয়েছে, আর তাকে আমার জন্য পাঠানো হয়েছেই বা কেন? লোকটা কিন্তু আমার প্রশ্নের জন্য অপেক্ষা করল না। সামনের দিকে হাঁটতে হাঁটতে হ্যারিকেন তুলে বলল, আর অপেক্ষা করো না, চলো, ওরা গন্ধ পেয়েছে। আচ্ছা, আপনি তো অনেক জায়গায় ঘুরেছেন, বিশেষ করে অনেক গ্রাম, শ্মশান, এমনকি জঙ্গল পর্যন্ত। এমন কোনো একটা গল্প বলুন না যেখানে আপনি বেশ ভয় পেয়েছিলেন। হ্যাঁ ঠাকুর মশাই, আমরা আস্তে আস্তে পথে ঠিক করেছিলাম আজ আপনার প্রথম জীবনের কথা। না না, একদম প্রথম জীবনের নয়, মানে ওই মাতু পাগলির সঙ্গে দেখা হওয়ার পরে যখন আপনি বেরিয়ে পড়েছিলেন, এই তখনকার কথা শুনবো। তখন তো আপনার কাছে তেমন কিছু ছিল না। তখন আপনি যদি বিপদে পড়তেন তখন কি হতো? তারানাথ কিশোরীর কথা শুনে সামান্য হাসল, তারপর বলল, সত্যি বলতে কাল বিকেলে এমন একটা কথা মনে পড়ে গিয়েছিল। আসলে দুদিন আগে একটি লোক আমার কাছে এসেছিল অদ্ভুত বিপদ নিয়ে। তার বাড়িতে রাতের অন্ধকারে হঠাৎ করেই যেন কারোর আগমন শুরু হয়েছে, কিন্তু এতদিন ধরে সে সেই বাড়িতে বাস করছে। আগে এমন কিছু হয়নি, তাহলে হঠাৎ করে এমনটা হলো কি করে? সেই সমস্যার ব্যাপারটা দেখার জন্যে তার বাড়িতে গিয়ে পৌঁছেছিলাম, এবং
সেসব নিয়ে ভাবতে ভাবতে একটা কথা মনে পড়ে গিয়েছিল, সেটাই তোমাদের আজ বলি। একটা গল্প যে আস্তে আস্তে ডানা ঝাপটাতে শুরু করেছে সেটা বুঝতে পেরে আমরা দুজনে চুপ করে অপেক্ষা করলাম। তারানাথ এই সময়টা গল্পটা বলার আগে ভালো করে গুছিয়ে নিতে ভালোবাসে, তাই আমরাও চুপ রইলাম, আর সে চোখ বন্ধ করে বসে রইল বেশ কিছুক্ষণ। এইভাবে কিছুটা সময় কাটার পর সামনে রাখা পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট বার করে তাতে অগ্নিসংযোগ করে। মুখ দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে তারানাথ শুরু করলো। যে সময়ের কথা বলছি তখন আমি সাধনার পথে প্রথম, সবে মাত্র মাতু পাগলির সাথে দেখা হওয়ার পর বেরিয়ে পড়েছি। বেশ কয়েকটা গ্রামে গ্রামে ঘুরেছি সাধুর সন্ধান, কিন্তু কোথাও কিছুই হয়নি। তা এমন কোনো সাধুর দেখা পাইনি যার কাছে নিজেকে অর্পণ করা যায়, যার দেখানো পথে সাধনার এই সাগরে নিশ্চিন্তে ডুব দেওয়া যায়। তেমন পথপ্রদর্শক কাউকে পাচ্ছি না বলে মনে মনে বেশ মনক্ষুণ্ণ হলাম। যাকে পাই সে হয় ভণ্ড, না হলে তাকে মনে ধরে না। এমনভাবে চলতে চলতে একদিন গিয়ে পড়েছিলাম একটা গ্রামে। গ্রামের নাম এখন মনে নেই, যদিও সে গ্রামের কথা তোমরা না জানলেও চলবে। আসলে গোটা ঘটনা গ্রামের পাশে থাকা একটা জঙ্গলকে নিয়ে। তবে সেই জঙ্গলের নাম যতদূর মনে হয় লাল মাটির জঙ্গল। জঙ্গলের মধ্যে এখানে ওখানে লাল মাটি ছড়িয়ে রয়েছে, যদিও সে ব্যাপারটা পরে দেখেছিলাম। যতদূর মনে হয় তখন আমি বাঁকুড়া কিংবা বীরভূমের দিকে কোনো এক জায়গায় ছিলাম। সত্যি বলছি, এত বছর পরে মনে হয় মাতু পাগলির সাথে দেখা করার পরেই আমি সেদিকে গিয়েছিলাম। আর সেই জঙ্গলের মধ্যে ঢুকে একটা অদ্ভুত লোকের দেখা আমি পেয়েছিলাম। সেই লোকটার দেখা না পেলে হয়তো ভয় পেয়ে আমি জঙ্গল ছেড়ে বেরিয়ে আসার চেষ্টা করতাম, কিংবা সামনের দিকে এগিয়ে না গিয়ে কোনো একটা গাছের তলায় অপেক্ষা করতাম। কিন্তু আমি যদি সেটা করতাম তাহলে যে কি হতো আমি জানি না। এখন মনে হয় ছোট ছোট ঘটনা কিভাবে আমাদের জীবন বদলে দেয়। সেদিন যদি আমি ওই লোকটির দেখা না পেয়ে জঙ্গলের মধ্যে কোনো গাছের তলায় আশ্রয় নিতাম, তাহলে হয়তো আর জীবিত ওই জঙ্গল থেকে বাইরে বেরোতে পারতাম না। ওই জঙ্গলের আগে যারাই অন্ধকারের মধ্যে ঢুকেছে তারা আর কেউ বেঁচে ফিরতে পারে, ওই একমাত্র আমি ছাড়া। লোকটার দেখা পেলাম অদ্ভুত ভাবে। তারপর তার পিছু পিছু ওই লাল মাটির জঙ্গল ছেড়ে বাইরের দিকে আসার চেষ্টা করছি। বেশ খানিকটা হেঁটে আসার পর লোকটাকে প্রশ্ন করলাম, আচ্ছা, আপনার নাম কি? আমার কোনো নাম নেই, তুমি আমায় যা খুশি বলে ডাকতে পারো। তুমি আমায় নন্দ বলে ডাকতে পারো, আবার চাইলে নন্দন বলেও ডাকতে পারো। কথাটা বলে লোকটা অদ্ভুত ভাবে হাসলো। তারপরেই দেখলাম এক হাতে হ্যারিকেনটা তুলে সে অন্য হাতে মোটা লাঠিটা মাটিতে ঠুকতে ঠুকতে সামনে এগিয়ে চলেছে। লাঠিটা কেমন যেন অদ্ভুত দেখে মনে হলো লাঠিটার গা থেকে অদ্ভুত সোনালি রঙের আলো যেন বিচ্ছুরিত হয়ে এসে পড়তে চাইছে চারিদিকে, কিন্তু অন্ধকারের মধ্যে আলো না থাকায় সেটা হতে পারছে না। প্রথমে লোকটাকে কেমন অদ্ভুত লেগেছে, তার উপর তার হাতের ওই অদ্ভুত লাঠিটা, সবকিছু মিলিয়ে কেমন যেন এক ধাঁধার মধ্যে পড়ে গেলাম। লোকটা হাঁটতে হাঁটতে বলল, এগিয়ে চলো, এদিকে ওদিকে কোনো দিকে তাকাবার চেষ্টা করবে না, সামনের দিকে তাকিয়ে হাঁটতে থাকো, বুঝলে?
এদিক ওদিকে তাকালে সময় নষ্ট হবে, আর তাছাড়া ভয়ও পেতে পারো। তার মুখে ভয়ের কথাটা শুনে আমার কেমন যেন সত্যি ভয় হলো। এদিকে ওদিকে তাকাবো না কথাটা বারবার ভেবে চোখ চলে গেল ডান দিকে। আর তখনই দেখতে পেলাম একটা অদ্ভুত দৃশ্য। একটা গাছের ডাল থেকে উল্টো হয়ে ঝুলে রয়েছে একটা কালো কুচকুচে ছায়া মূর্তি। চাঁদের আলোটা তখন সামান্য মেঘ থেকে সরে পড়তে শুরু করেছে, আর তাতেই এই দৃশ্যটা দেখতে পেলাম। অদ্ভুতভাবে নিজের দুটো পা গাছের সাথে ঝুলিয়ে রেখে মূর্তিটা নিচের দিকে মাথা করে রয়েছে। তার মাথা একদম এসে ঠিক মাটির কাছাকাছি। সেভাবেই সে অদ্ভুতভাবে গাছের দোল খাচ্ছে। আর তার মুখে অদ্ভুত একটা হাসি, দুটো লাল চোখ যেন আগুনের মতো ধক ধক করে জ্বলছে। আমি সেদিকে তাকাতেই সে অদ্ভুতভাবে হেসে উঠল, আর হাসতে হাসতে একটা প্রচণ্ড ধাক্কা দিয়ে উঠে গেল গাছের ওপরে। গাছের ডালে বসে পা ঝোলাতে ঝোলাতে বলল, কি ভেবেছিস এই জঙ্গলে এসে ঢুকে এখান থেকে জ্যান্ত বেরিয়ে যাবি? পারবি না, পারবি না। ব্যাপারটা দেখে আমি কিন্তু মুহূর্তের মধ্যে পাথরের মতো হয়ে গেলাম। সামনে থেকে সেই লোকটার গম্ভীর গলায় কথা ভেসে এলো, কি করছো? ভাই বললাম না এদিকে ওদিকে তাকাবে না, হ্যাঁ? সোজা সামনের দিকে হাঁটবে, আবার তাকাচ্ছ কেন? তার কথা শুনে যেন আমার ঘোর কাটলো। তাড়াতাড়ি সামনের দিকে কয়েকবার হেঁটে গেলাম। পেছন থেকে তখনও সেই গাছে ঝুলতে থাকা অদ্ভুত মূর্তির চিৎকারের হাসি ভেসে আসছে। বেশ খানিকটা হেঁটে আসার পরে বললাম, আচ্ছা, আপনাকে এখানে পাঠিয়েছে কে? আপনি তো নিজেই বললেন এই জঙ্গলে আধার অন্ধকারে কোনো মানুষ আসে না। তাহলে আপনি এলেন কেন? আর আমাকে সাহায্য করার জন্য যদি আপনি আসেন, তাহলে আপনি জানলেন কি করে যে আমি এখন এই জঙ্গলের মধ্যে এসে পড়েছি? সে কিন্তু সামনের দিকে তাকিয়ে ধীর পায়ে হাঁটতে লাগলো, আর হাঁটতে হাঁটতে শান্ত গলায় বলল, ওসব তোমার না জানলেও চলবে। তোমার এখন এই জঙ্গল থেকে বের হতে পারলেই হবে। ঠিক তখনই লোকটার সামনের দিকে যেন সবুজ রঙের কতগুলো ছোট ছোট গোল গোল আলো দেখা গেল। সেদিকে তাকিয়ে আমি তো চমকে উঠেছি। লোকটা কেমন যেন গম্ভীর হয়ে গেল। একটা হাত তুলে ধরল, যে হাতে তার হ্যারিকেনটা ধরা রয়েছে সেই হাতটা আমার দিকে এগিয়ে দিয়ে সে বলল, এই হ্যারিকেনটা তোমার হাতে রাখো। মনে রেখো, যাই হয়ে যাক না কেন, এই হ্যারিকেনটা কিন্তু তুমি হাত থেকে সরাবে না, ঠিক আছে? তার এমন কথায় এবার আমি কিন্তু অবাক হয়ে গেলাম। একটু থমথমে গলায় বললাম, কিন্তু কেন? আর আপনি? আমার কথা শেষ হবার আগেই সে হাতের লাঠিটা বাগিয়ে দৌড়ে সামনের দিকে এগিয়ে গেল। অন্ধকারে চাঁদের আলোয় তেমন কিছু দেখতে না পেলে একটা খটখট শব্দ শুনতে পেলাম। বুঝতে পারলাম জঙ্গলে আমার থেকে বেশ কয়েক হাত দূরে কিছু একটা হতে চলেছে, এমন কিছু একটা যেটা অতি সাধারণ নয়। একটু পরেই অদ্ভুত কিছু হাসি আর চিৎকার চেঁচামেচির শব্দ শুনতে পেলাম। সে হাসি আর চিৎকার যেন কোনো মানুষের গলার হতেই পারে না। সেটা আমার আর আলাদা করে বোঝাবার অপেক্ষা রাখে না। যদিও একভাবে দাঁড়িয়ে আছি, হঠাৎ করে দেখি সামনের দিক থেকে সেই লোকটি আমার সামনে এসে দাঁড়িয়েছে, কিন্তু তার গোটা শরীরে ঘা আর রক্তে ভেজা। তার হাতের লাঠিটা নেই, সে কোনো রকমে একটা হাত দিয়ে
নিজের মাথাটা চেপে ধরে আমার সামনে এসে বলল, তাড়াতাড়ি হ্যারিকেনটা দাও আমায়, আর আমার সঙ্গে এসো। সামনে 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 দেখো, সামনে দেখো, সামনে দেখো কি হয়েছে। এমন অবস্থা দেখে আমি আগেই ভয় পেয়ে গিয়েছিলাম। তাড়াতাড়ি সামনের দিকে 2 পা এগিয়ে আর তার হাতে হ্যারিকেনটা দিতে যাব, এমন সময় কি যেন মনে হতে বললাম, আপনার হাতের লাঠিটা কোথায় গেল? আরে আর বলো না, সামনে অনেকগুলো প্রেত এসে দাঁড়িয়েছিলেন আমাদের রাস্তা আটকে। তাদের সঙ্গে লড়াই করতে গিয়েই তো লাঠিটা কোথায় গিয়ে ছিটকে পড়লো। তাই তো হ্যারিকেনটা চাইছি, হ্যারিকেনটা ছাড়া আমি লাঠিটা খুঁজে পাবো না। তাড়াতাড়ি হ্যারিকেনটা দাও। আমি মনে করলাম সত্যি তো তার অবস্থা দেখেও তেমনটাই মনে হচ্ছে যে সে প্রচণ্ড বিধ্বস্ত হয়ে পড়েছে। হ্যারিকেনটা তার দিকে তুলে দিতে যাব, এমন সময় তার চোখের দিকে নজর পড়তে আমার গোটা শরীর কেমন কেঁপে উঠল। আমি দেখলাম তার চোখের মনি নেই, তার গোটা চোখ কেমন যেন সাদা। সে একটা হাত তুলে আমার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হ্যারিকেনটা চাইছে। তার মনিহীন চোখের এক পাশ বেয়ে নেমে যাচ্ছে রক্ত। আমি আর চুপ করে দাঁড়ালাম না, 2 পা পিছনের দিকে সরে এসে কাঁপা কাঁপা গলায় বললাম, তুমি কে? তোমার চোখে তোমার মনি নেই? লোকটা আমার কথায় কেমন যেন অদ্ভুতভাবে থমকে দাঁড়ালো। প্রথমে তার হাতটা আস্তে আস্তে নেমে গেল নিচের দিকে, আর তারপরেই তার মুখটা কেমন যেন হয়ে আসতে লাগলো। একটা অদ্ভুত হাসিতে তার গোটা শরীর ধর করে কাঁপছে, যেন গোটা শরীর কাঁপিয়ে চলেছে সে নিজে। তারপর চোখের সামনে যেটা দেখতে পেলাম তার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। ঠিক সাপ যেভাবে খোলস ছাড়ে সেভাবেই তো লোকটার খোলসটা খুলে গেল, আর বাইরে বেরিয়ে এলো একটা কালো রঙের অদ্ভুত ছায়া মূর্তির মতো কিছু। তার 2টো চোখ এখন আর সাদা নয়, এখন লাল। অদ্ভুত কাঁপা গলায় সে বলল, সব কিছু বদলেনি, শুধু এই চোখটাই বদলাতে পারিনি। ঠিক চোখটা দেখে ফেলেছিস, কিন্তু এবার আমার হাত থেকে তোকে কে বাঁচাবে বলতো? এই বলে সেই ছায়া মূর্তি এক পা করে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। লোকটা আমায় বলেছিল হ্যারিকেনটা আমার হাতে যতক্ষণ থাকবে ততক্ষণ আমার কোনো ক্ষতি হবে না। হ্যারিকেনের আলোটাও কেমন যেন অদ্ভুত। এই এত হাওয়া, তার উপর আমি ভয় পেয়ে 2 পা পিছিয়ে এলাম, মাটিতে পড়েও গেলাম, কিন্তু আলোটা নেভা তো দূরের কথা, একটু পরিবর্তনও হলো না। তাই আমিও কেমন যেন সাহসটা ফিরে পেয়েছিলাম এই ব্যাপারটা বুঝতে পেরে। হ্যারিকেনটা সামনের দিকে তুলে বললাম, আমার সামনে এলে এই আলোটা দিয়ে। হ্যারিকেনটা সামনের দিকে তুলে ধরতে কিন্তু একটা ব্যাপার ঘটে গেল। তার গোটা কালো ছায়া ছাড়া শরীরে কেমন যেন একটা হলদে ফোসকার মতো পড়তে শুরু করল। সে 2 হাতে গোটা শরীর ডলতে ডলতে চিৎকার করে বলতে লাগলো, সরিয়ে নে, ওটা সামনে থেকে সরিয়ে নে বলছি। ও আলো ভালো নয়, সরিয়ে নে, ওটা সামনে থেকে সরিয়ে নে। আমি ততক্ষণে বুঝতে পেরে গেছি ওই আলোটাই হলো এই জঙ্গল থেকে আর এই প্রেতের দলের হাত থেকে বাঁচার জন্য একমাত্র অস্ত্র। তাই আলোটা তুলে সামনের দিকে ধরতেই যেন কালো ছায়া শরীরটা একটা বেলুনের মতো ফট করে ফেটে গেল, আর কালো অন্ধকারে চারপাশে ছড়িয়ে পড়ল। তখনই বুঝতে পারলাম সামনের দিকে কোথায় যেন তার অদ্ভুত ছটফটানি আর কথাবার্তার শব্দ শুনতে পাচ্ছি, যেন 2 দলের মধ্যে লড়াই চলছে। তখন বেশ কিছুক্ষণ পরে
লোকটার গলা শুনতে পেলাম। তুমি ঠিক আছো তো? ভয় পাওনি তো? ভয় পাইনি। এই আলোটা আমার কাছে যতক্ষণ রয়েছে ততক্ষণ না আমার কিছু হবে না, আমি এটা বুঝতে পেরেছি। লোকটা আমার সামনে এসে দাঁড়িয়েছিল। তখন তার হাতে এই অদ্ভুত সোনালি রঙের লাঠিটা আধা অন্ধকারে হ্যারিকেনের আলোয় ঝকঝক করছে। তার গোটা শরীরে ঘাম দেখা দিয়েছে। সে হামান্য হাঁপাতে হাঁপাতে বলল, একটা কাজ করো, এবার লাঠিটা বা হাতে নিয়ে আর হ্যারিকেনটা নিয়ে তুমি সামনে এগিয়ে যাও, আমি তোমার পেছনে পেছনে আসছি। আসলে বড্ড ক্লান্ত হয়ে গেছি, তুমি একটু। সে যে ক্লান্ত হয়ে গেছে সেটা তার মুখ দেখে বুঝতে পারছিলাম। অদ্ভুতভাবে হাঁপাচ্ছিল সে। তাই দেরি না করে তার হাত থেকে লাঠিটা নিয়ে হ্যারিকেনটা তুলে ধরে আমি এগোতে লাগলাম পেছনে পেছনে। সে আবার দিকে এগিয়ে আসতে লাগলো। বেশ কিছুক্ষণ এভাবে হেঁটে গেছি। কি মনে হতে প্রশ্ন করলাম, আচ্ছা, প্রেতের দল আমাদের উপর আক্রমণ করতে চাইছে কেন? আর যে চক্রের কথা আপনি বললেন সেটাই বা কি? কথার উত্তর না পেয়ে সামনের দিকে ঘুরে তাকালাম, আর সাথে সাথেই অবাক হয়ে গেলাম। কই, কোথাও কেউ নেই তো। একটু আগে সে আমার পিছু পিছু হেঁটে আসছিল। গলা তুলে বললাম, আপনি আপনি কোথায় গেলেন? কোথায় গেলেন? কথাটা বলতে গিয়ে বুঝতে পারলাম আমার গলাটা কেমন যেন অদ্ভুতভাবে কাঁপতে শুরু করেছে। নিজের অজান্তেই আমার গলা যেন আমার নিয়ন্ত্রণের বাইরে চলে গেল আস্তে আস্তে। ঠিক তখনই জঙ্গলের মধ্যে থেকে ভেসে এলো একটা অদ্ভুত ডাক। গরু কিংবা ষাঁড় যেভাবে ডাকে ঠিক সেভাবেই যেন কেউ একটা ডেকে উঠল। আমি কিন্তু আলোটা তুলে এদিক ওদিক খুঁজে চলেছি। এমন সময় বুঝতে পারলাম আমার পেছনে কেউ এসে দাঁড়িয়েছে, আর তারপর সে ঘাড়ের ওপর হাতটা রেখেছে। সেখান থেকে সরে গিয়ে পেছনে তাকাতে যেতে আমার মুখ থেকে একটা অদ্ভুত শব্দ বেরিয়ে এলো। কিন্তু পেছনের দিকে তাকিয়ে দেখে কিন্তু আমার ভয় আর চমকে ওঠার ভাবটা সামান্য স্তিমিত হয়ে গেল। উত্তেজিত গলায় বললাম, কোথায় চলে গিয়েছিলেন আপনি? একটু আগে পেছনের দিকে ঘুরে দেখলাম আপনি নেই। আসলে তোমায় না বলেই একটু একটু করে বাঁ দিকে নেমে গিয়েছিলাম। ভাবলাম তোমায় বললে তুমি আবার চিন্তা করবে, তাই। তাছাড়া আমি জানতাম তোমায় ধরে ফেলবো। এবার আগের মতোই আমরা হেঁটে চলেছি। আচ্ছা, আপনি তো বলেছিলেন এই জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া পথ ঘন্টাখানেকের, তাহলে এখনো কি সে সময় হয়নি? পথটা লম্বা লম্বি কিন্তু বেশ বড়। সে পথে 1 ঘন্টা কেন, এক বেলা হাঁটলেও তুমি শেষ করতে পারবে না। তার কারণ হলো সে পথ অতি দুর্গম। জঙ্গলের মধ্যে এমন স্থান আছে যেখানে দিনের বেলাতেও সূর্যের আলো ঢুকতে পারে না। গভীর জঙ্গল, আর তাছাড়া সেখানে প্রবেশের কোনো পথ নেই। সেই পথে যাওয়া যায় না। সে পথের কথা তোমায় বলেছি, আর যে পথ ধরে তুমি চলেছ সেটা আসলেই জঙ্গলটাকে আড়াআড়ি ভাগ করে পাশের গ্রামের রাস্তার সাথে গিয়ে মিশেছে। গ্রামের জঙ্গলের বড্ড দুর্নাম আছে, তাই লাল মাটির জঙ্গলে আশেপাশের গ্রামের কেউ সহজে আসে না। পথ ভুল করে লম্বালম্বি দিকে চলে গিয়েছিল। সেই পথে গোটা রাত ঘুরে মরলেও তুমি কোথাও যেতে পারবে না। আর ওই পথের জঙ্গলটা এমন, মাঝে মাঝে পথ ভুল করে একই পথে ঘোরা হয়ে যায়। এ পথে চলতে থাকলে তুমি বারবার ঘুরে মরতে। পথে আমরা অর্ধেকটা এসেছি, এখনো অর্ধেকটা বাকি। পথ এখনো অর্ধেকটা বাকি, সেটা শোনার পরে আমি কিন্তু খুব বেশি বিচলিত হলাম না। বরং মনে হলো সে যতক্ষণ আছে ততক্ষণ যেন আমি সুরক্ষিত।
আমার কিছুই হবে না। আবার হাঁটতে হাঁটতে চলেছি, সে এবার আমার সামনে সামনে হাঁটছে। তার হাতে লাঠি, আমার হাতে লণ্ঠন। খানিকটা এগিয়ে আসছি, একটা ডাক শোনা গেল, যেন মেলি গলায় কেউ একজন রেগে উঠল। কে যায় ওই পথে? ওহে পথে, একটু দাঁড়িয়ে যাও না, আমি বড় বিপদে পড়েছি। বড় করুণ এক আরতি। কথাটা শুনে আমি লোকটাকে বললাম, এ কি, কোনো এক মেয়ে মানুষ মনে হয় বিপদে পড়েছে। আমাদের তাকে সাহায্য করা প্রয়োজন। চলুন একবার। লোকটা আমার দিকে বেশ কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইল, তারপর বলল, তোমার মনটা বড় ভালো, বুঝলে? তোমার মনটা বড় সহজ সরল, তাই তুমি অতি সহজেই বিপদে পড়বে। আসলে এই জঙ্গলে এমন একটা ডাক শুনে তুমি একবারের জন্য ভাবলে না এই জঙ্গলে এমন একটা একা মেয়ে মানুষ এলো কোথা থেকে? হ্যাঁ, অথচ তুমি তার ডাক শুনে তাকে সাহায্য করতে ছুটে যেতে চাইছো। তুমি কি এটা বুঝতে পারছো না সে আসলে কোনো মানুষ নয়? তার কথা শুনে আমি একটু থতমত খেলাম। সত্যি তো, আমার তো এই কথাটা ভাবা উচিত ছিল। তাই বললাম, মানুষ নয়? কিন্তু সে কি? ওই আগের মতো ওদের মতোই কোনো প্রেত নাকি সে? হতে পারে, কোনো মায়াবিনীও হতে পারে, অনেক কিছুই হতে পারে। এই জঙ্গলে অনেক কিছুই আছে, বুঝলে, যা যা তোমার ধারণার বাইরে। এতক্ষণ পরে তার কথায় হঠাৎ করে একটা খটকা লাগলো। তোমার ধারণার বাইরে তার মানে কি? তার ধারণার মধ্যে এই জঙ্গলে কি কি আছে তার সব কিছু সে জানে। তাহলে সে কে? আর হঠাৎ করে একটা কথা মনে পড়তে যাচ্ছিল, ঠিক তখনই আবার সেই ডাক শুনতে পেলাম। কে যায় ওই পথে আলো নিয়ে? বাঁচাও, বাঁচাও আমায়, একটু সাহায্য করো, আমায় একটু সাহায্য করো। যে মেয়ে মানুষটা ডেকে চলেছে তার গলা বড়ই মধুর, বড় মিষ্টি। তার কথাগুলো যেন কান দিয়ে মস্তিষ্কে প্রবেশ করে মস্তিষ্কে ধীরে ধীরে অবশ করতে শুরু করেছিল। আমি কেমন যেন মোহচ্ছন্নের মতো বললাম, একবার গিয়েই দেখা যাক না, যদি কেউ সত্যি বিপদে পড়ে থাকে। আর আপনি তো সবই জানেন, আপনি ভয় পাচ্ছেন কেন? লোকটা একবার আমার দিকে তাকিয়ে দেখলো, তারপর আধো অন্ধকারে আকাশের দিকে তাকিয়ে কিসের যেন একটা হিসেব করতে লাগলো। তারপর বলল, বেশ, তুমি যখন যেতে চাইছো তাহলে চলো চলো সেই মায়াবীকে একবার দেখে এসো। তবে তাকে দেখলে তুমি সহ্য করতে পারবে তো? লোকটা সামনের দিকে এগিয়ে যেতে লাগলো, আমিও তো আর পিছু পিছু এগিয়ে যেতে লাগলাম। সেই গলার কণ্ঠস্বর কিন্তু আগের থেকে বাড়তে শুরু করেছে, যেন কাতর ভাবে সে সাহায্যের জন্য চিৎকার করে আমাদেরই ডাকছে। আলো হাতে যারা যাচ্ছ তারা এদিকে এসো, আমায় 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 বাঁচাও, আমি বড় বিপদে পড়েছি। লোকটা হাঁটতে হাঁটতে জঙ্গলের পথ ছেড়ে ডান দিকে নেমে পড়ল। আমিও তার পিছু পিছু নিচের দিকে সামান্য নামলাম। এপাশের জঙ্গলটা সামান্য ঢালু হয়ে গেছে। বেশ খানিকটা নেমে লোকটা এক জায়গায় থমকে দাঁড়িয়ে সামনের দিকে দেখতে বলল। তার কথায় সামনের দিকে তাকাতেই দেখতে পেলাম একটা বড় গাছের তলায় একটি মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে। আর
আর দুটো হাত সামনের দিকে তুলে ওভাবে চিৎকার করে ডাকছে। তার সামনে মাটিতে কি যেন একটা পড়ে আছে। বেশ, তুমি তাহলে সামনের দিকে যাও। তুমি যখন চাইছো তাকে সাহায্য করতে, তাহলে গিয়ে সাহায্য করো। আমি এখানেই দাঁড়াই। আমি গেলে ও আর ওখানে থাকবে না। তার কথাটা শুনে এবার অবাক হলাম। চারপাশের কালো অন্ধকার আবার নতুন করে জমতে শুরু করেছে, যেন মাঝে মাঝে কুয়াশার আস্তরণ যেভাবে গভীর থেকে গভীরতর হয়, সেভাবেই এই অন্ধকারের আস্তরণ জমছে। চাঁদের সামান্য যেটুকু আলো এসে পড়েছে, সেটুকু আলোতে মেয়ে মানুষটার অবয়ব দেখা গেল। তার মুখ ভালোভাবে দেখা যায় না। আমি হ্যারিকেনটা এক হাতে তুলে নিয়ে সামনের দিকে এগিয়ে গেলাম। লোকটা পেছন থেকে আমায় বলে দিল, বেশি সামনে যাবে না। আচ্ছা, একটা কাজ করো, হ্যারিকেনটা আমারই দিয়ে যাও। কথাটা একটু অবাক হলেও আমার মাথার মধ্যে তখন যেন সেই মেয়ে মানুষের ডাক ভেসে চলেছে। হ্যারিকেনটা তার হাতে দিয়ে হাঁটতে হাঁটতে আমি এগিয়ে গেলাম সামনের দিকে। চাঁদের অল্প আলোয় গাছতলা চারপাশটা অল্প অল্প দেখা যায়। গাছের তলায় মেয়ে মানুষটা বসে রয়েছে। এবার বুঝতে পারলাম তার হাতেও একটা হ্যারিকেন রয়েছে, আর মাটিতে যেটা পড়ে রয়েছে সেটা একটা সাদা রঙের কাপড়ে মোড়ানো কিছু একটা। বেশ খানিকটা এগিয়ে গেছি, গলা তুলে বললাম, কি হয়েছে তোমার? এভাবে এই জঙ্গলের মাঝে গাছতলায় বসে চিৎকার করছো কেন? কি বিপদ হয়েছে তোমার? মেয়ে মানুষটা আমার দিকে তাকালো না, মাথা নিচু করে রেখেই বলল, জঙ্গলের মধ্যে ডাকাতের দল আমার সর্বনাশ করে দিয়ে গেছে। দেখো। কথাটা বলে সে সাদা রঙের কাপড়ের ঝুলিটা আমার দিকে এগিয়ে দিল। আমি ততক্ষণে হাঁটতে হাঁটতে আরো খানিকটা এগিয়ে গেছি তার সামনে। স্পষ্ট বুঝতে পারছি সেই লোকটা আমার পেছনে অনেকটা দূর আগের মতোই দাঁড়িয়ে রয়েছে। আর ওখানে এগিয়ে যেতে মেয়ে মানুষের গলার কান্নাটা আবার শুনতে পেলাম। আগের মতো সে বলল, বড় নির্দয় ওরা বড় নির্দয়ের মতো আমার কত বড় ক্ষতি করে দিয়ে গেছে দেখো। আমি কুয়াশার মতো কালো অন্ধকার ভেদ করে সামনের দিকে এগিয়ে গেলাম। তখনও মেয়ে মানুষটা থেকে বেশ কয়েক হাত দূরে দাঁড়িয়ে আছি। সাদা কাপড়ের থলিটা সে আমার দিকে এগিয়ে দিয়েছে খানিকটা। তার পাশেই একটা হ্যারিকেন চলছে। হ্যারিকেনের আলোয় সেই মেয়ে মানুষের মুখের কাছে সাদা রঙের শাড়ির আঁচল যে জড়ানো রয়েছে সেটুকু বুঝতে পারলাম। হ্যারিকেনের আলোয় সামনের দিকে ঝুঁকে সাদা থলির মধ্যে যেই তাকিয়েছি, সাথে সাথে আমার মুখ থেকে একটা চিৎকার বেরিয়ে এলো। এটা কি? ভয়ে, আতঙ্কে আর অবাক বিস্ময়ে আমি যেন পাথরের মূর্তির মতো হয়ে দুহাত ছিটকে গেলাম। তখনই মেয়ে মানুষটার গলায় আবার সে বলল, ডাকাতের দল আমার ছেলেটার হাত পা কেটে নিয়ে গেল, আর মাথাটাও কেটে নিয়ে গেল। আমি তারপর একটা একটা করে সব জোগাড় করে এখানে রেখেছি। আমায় বাঁচাও, আমার ছেলেটাকে ফিরিয়ে দাও। একটা দমকা হাওয়া কোথা থেকে যেন ভেসে এসেছে। সেই হাওয়ায় তার মাথার ওপর চাপিয়ে রাখা সাদা শাড়ির আঁচলটা উড়ে গিয়েছে। আর আমি অবাক হয়ে দেখলাম, কোথায় মেয়ে মানুষ? তার মাথার ওপর থেকে যেন কালো চুলের শাড়ি নেমেছে নিচের দিকে। তার দুটো চোখ ও নাকের মুখের জায়গায় অদ্ভুত গর্ত। সেই গর্তের দিকে তাকিয়ে কেমন যেন একটু ভয় হলো।
ঠিক তখনই পেছন থেকে সেই লোকটার হাসির শব্দ শুনতে পেলাম। মেয়ে মানুষটাও ততক্ষণে উঠে দাঁড়িয়েছিল। আমার সামনে রাখা সেই কাপড়ের ঝুলি থেকে আমি চোখ সরিয়ে নিয়েছিলাম। মেয়ে মানুষটা আমার দিকে দু পা এগিয়ে এলো, দুটো কঙ্কালসার হাত আমার সামনের দিকে বাড়ালো, যেন দুটো হাত দিয়ে আমায় ধরার চেষ্টা করছে সে। তখনই পেছন থেকে ওই লোকটা গম্ভীর গলায় বলে উঠল, মাত্র একটাই শব্দ, কিন্তু তার গলার সেই গম্ভীর স্বর যেন আমার মনের চেতনা শক্তিতে একটা ধাক্কা দিল। আমি তাড়াতাড়ি সেখান থেকে দুপা সরে এলাম। সেই মেয়ে মানুষটা আবার গাছের তলায় বসে পড়ল, তার সামনে রাখা সেই কাপড়ের ঝুলি। একইভাবে আগের মতো কেঁদে কেঁদে সে বলতে লাগলো, কে যায় ওই পথে? ও পথিক, দাঁড়াও, একটু দাঁড়াও, আমি যে বড় বিপদে পড়েছি, একটু দাঁড়াও। ব্যাপারটা মুহূর্তের মধ্যে হয়ে গেল। আমি বেশ খানিকটা পিছিয়ে এসেছি ততক্ষণে। লোকটা আমার একদম পেছনে এসে দাঁড়িয়েছে। তারপর একটু কৌতুক মেশানো গলায় বলল, বলেছিলাম না ওখানে গিয়ে কোনো লাভ নেই, শুধু শুধু আমার কথা শুনলে না। এবার হয়েছে তো, চলো এখান থেকে। এই জঙ্গলের মধ্যে তোমায় আমার সাহায্য করার প্রয়োজন হবে না। আপনি হঠাৎ করে ওম বললেন কেন? আর আপনি কি করে জানলেন যে ওই মেয়ে মানুষটা আসলে কোনো মানুষ নয়, সে এক অতৃপ্ত আত্মা? কথাটা বলে তার দিকে তাকালাম। আমরা কিন্তু ততক্ষণে আবার চলার পথে এসে হাঁটতে শুরু করেছি, কিন্তু সে আমার দিকে তাকালো না। নিজের মতোই হাঁটতে হাঁটতে যেন স্বগতোক্তির মতো বলল, সব কিছু বলা সম্ভব নয়, বুঝলে? সব কিছু বলা সম্ভব নয়, আর এসব তোমার না জানলেও চলবে। ওই ঝুলির মধ্যে কি ছিল দেখেছিলে? হ্যাঁ, ঠিকই তো ঠাকুরমশাই, আপনি ঝুলির ভেতরে কি দেখেছিলেন সে কথা তো বললেন না। আর কি দেখে আপনি এত ভয় পেয়েছিলেন? তারানাথ আমাদের দিকে তাকিয়ে স্লান হাসল। আমি বুঝতে পারছিলাম ঝুলির মধ্যে তারানাথ এমন কিছু দেখেছিল যেটা অতি স্বাভাবিক কিছু নয়, কারণ কথাটা বলার সময় তার চোখ কেমন যেন বিস্ফারিত হয়ে এসেছিল। তখন না হয় তারানাথের কাছে কোনো ক্ষমতাই ছিল না, এমন সব অভিজ্ঞতা তার জীবনে ছিল না, তাই সে ভয় পেয়েছিল। কিন্তু আজ এত বছর পরে সে কথা বলতে যাওয়ার সময় তার চোখের ওই বিস্তারিত ভাব যে অতি সাধারণ কিছু হতে পারে না, তা বুঝতে আমাদের সময় লাগলো না। আমি কিছু বললাম না। তারানাথ অদ্ভুত একটা হাসি হেসে বলল, সেদিন ওই আধো অন্ধকারের মধ্যে ঝুলির ভেতর তাকাতেই আমি হ্যারিকেনের অল্প আলোয় দেখতে পেয়েছিলাম একটা ছোট্ট ছেলের শরীর। তবে সেটা আস্ত নয়, মাথাটা গলা থেকে কাটা, তার দুটো হাত পা কাটা, আর এই গোটা শরীরটা কিন্তু আমার চোখের সামনে ধীরে ধীরে মানুষের শরীর থেকে আস্তে আস্তে একটা কঙ্কালে পরিণত হয়ে যাচ্ছিল। আর সবচেয়ে ভয়ের দৃশ্য ছিল সেটা হলো আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম সেই খণ্ড বিখণ্ড শরীরের মাথার দুটো চোখ এক দৃষ্টিতে আমার দিকেই তাকিয়ে আছে, আর তার মুখে লেগে আছে এক অদ্ভুত হাসি। আর সেভাবেই যেন সে বলছে, আমাদের সাহায্য করতে এসেছিস? তুই আমাদের সাহায্য করতে এসেছিস? এবার তোকে কে বাঁচাবে? তারানাথের মুখে এমন কথা শুনে আমি আর কিশোরী দুজনেই কেমন যেন অবাক হয়ে গেলাম। তারানাথ কিন্তু আবার বলতে শুরু করল, সেই দৃশ্য আমি কখনোই ভুলতে পারবো না। যেন মনে হচ্ছিল আমার চোখের সামনেই সাদা কাপড়ের ঝুলির ভেতর সেই খণ্ড বিখণ্ড হাত পা মাথা
একসাথে জোড়া হয়েছে, এক্ষুনি আমায় ধরতে ছুটে আসবে। সেই লোকটা যে কে সেটা আমি তখনও বুঝতে পারিনি। পথে হাঁটতে হাঁটতে একবার তাকে আমি আবার প্রশ্ন করেছিলাম, আপনি কে বলুন তো? আমি কিন্তু সত্যি বুঝতে পারছি না যে আপনি কেন এখানে আজ রাতে এলেন। লোকটা হঠাৎ করেই তার লাঠি ধরা হাতটা তুলে আমায় চুপ করতে বলল, তারপর সামনের দিকে আঙুল দেখিয়ে দিল। আমি সামনের দিকে তাকিয়ে দেখতে পেলাম জঙ্গলের মধ্যে বেশ কয়েকটা গাছ এক জায়গায় অদ্ভুতভাবে গোল হয়ে দাঁড়িয়েছে, আর সেখানে বাতাসে সামান্য কুয়াশা জমা হয়েছে। গোটা জঙ্গলের মধ্যে সব সময় কুয়াশা ছিল। সেই কুয়াশার জন্য অন্ধকারটা আরো বেশি ঘন বলে মনে হচ্ছিল, কিন্তু ওই জায়গাটা যেন কুয়াশা একটা জীবন্ত অন্ধকারের মতো দানা বেঁধেছে। সেদিকে তাকিয়ে লোকটা হাসি মুখে বলল, এখানে যখন আমরা এসে পড়েছি, তাহলে বাইরে যাওয়ার পথ আর বেশি দূরে নয়। আমায় আর যেতে হবে না, তুমি এবার একাই যেতে পারবে। সে কি, এতক্ষণ আপনি যখন এসেছেন তাহলে আরেকটু চলুন। আর তাছাড়া এত রাতে আপনি জঙ্গলের মধ্যে আবার কোথায় যাবেন? আমার যাওয়ার জন্য জায়গা আছে, তোমায় তা নিয়ে চিন্তা করতে হবে না। বরং তুমি এগিয়ে যাও। এই পথ ধরে সোজা খানিকটা এগিয়ে গেলেই তুমি জঙ্গলের বাইরে একটা মাঠের মধ্যে গিয়ে পড়বে। তারপর ডান হাতে বেশ খানিকটা হাঁটলে গ্রামের মধ্যে প্রবেশ করবে। তবে তুমি গ্রামে প্রবেশ করতে করতে আশা করি সূর্যোদয় হয়ে যাবে। তবে হ্যাঁ, অন্ধকারের মধ্যে এই জঙ্গলে কিন্তু আর কখনোই প্রবেশ করবে না। দিনের বেলাতে আসতেই পারো। এবার আমি চলি। কথাটা বলে সে হাঁটতে হাঁটতে পেছনের দিকে যেতে শুরু করল। সামনের দিকটা অন্ধকার থাকলেও অস্পষ্টভাবে পথটা বোঝা যায়। কয়েক পা সামনের দিকে এগিয়ে এলাম। মাথার মধ্যে হাজার চিন্তা যেন ঘুরপাক খেতে লাগলো। কি মনে হতে একবার পেছনের দিকে তাকিয়েছি, দেখি কোথাও কেউ নেই। একটু আগে সেই লোকটা, তার হ্যারিকেনের আলো, কোথাও কিছু নেই। বরং মনে হচ্ছে এই পথে একটু আগেও কেউ কোথাও ছিল না। চারপাশটা কুয়াশায় ঢেকে গিয়েছে। অবাক হলাম, এই জঙ্গলে যখন ঢুকেছিলাম তখন কুয়াশা সামান্য ছিল। তারপর ওই লোকটা আসার আগে পর্যন্ত কুয়াশা যেন বেশি ছিল, কিন্তু লোকটা আসার পরে তার হ্যারিকেনের আলোয় যেন কোনো আশ্চর্য উপায় কুয়াশা সরে গিয়েছিল। ওই গাছের তলাতেও আমি তেমন কুয়াশা দেখতে পাইনি। খানিকটা হেঁটে এসেছি, এমন সময় পেছনের জঙ্গলের ভেতর থেকে একটা চেনা ডাক শুনতে পেলাম। এই ডাকটা আমি এর আগেও শুনতে পেয়েছি, যেন যেন একটা গরু কিংবা ষাঁড় যা কিছু একটা ভাবে অদ্ভুত ভাবে গলা তুলে ডাকছে। আমি গ্রামের ছেলে, এই ডাক আমি চিনি। বেশ গম্ভীর আর বড় সড়ো চেহারার কোনো ষাঁড় যখন গর্জন করে তখন তার ডাক এভাবেই শোনা যায়। কিন্তু এতটা পথ হেঁটে এলাম, কোনো ষাঁড় কিংবা গরু তো দেখতে পেলাম না। তবে তখন আর সেখানে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে হচ্ছিল না। গোটা শরীরটা কেমন যেন ক্লান্ত হয়ে আসছিল। শেষ রাত্রে ঠান্ডা হাওয়া গায়ে এসে লাগছে। তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এলাম। বেশিক্ষণ হাঁটতে হয়নি, মাত্র 200 পা মতো এগিয়ে গেছি, দেখি জঙ্গলের বাইরে চলে এসেছি। গোটা মাঠ জুড়ে কুয়াশা পড়েছে চারিদিকে, তবে সূর্যোদয় বোঝা যায় না। তবে মনে হচ্ছিল পূব আকাশে সূর্যের সামান্য রেখা দেখা দিয়েছে। তো কথা মতো ডান দিকে এগিয়ে গিয়ে গ্রাম খুঁজে পেলাম।
একটা বাড়িতে সেদিন ভোরবেলা দাওয়ার কাছে আশ্রয় নিয়েছিলাম। ভোরের আলো ফোটার আগেই আমি ঘুমিয়ে পড়েছিলাম। পরদিন সকালে সে বাড়ির গৃহস্থ আমার ঘুম ভাঙায়। আমার জ্বর এসেছিল, ঠান্ডার কারণেই বোধ হয় এমনটা হয়েছিল। সে একদিন আমায় তার বাড়িতে স্থান দেয়, আমার সেবা শুশ্রূষা করে, খাওয়ার ব্যবস্থাও করে, সব কিছুই দেখে সে। কিন্তু যখনই শোনে আমি রাতের বেলা লাল মাটির জঙ্গল পেরিয়ে এসেছি, তখন কেমন যেন অবাক হয়ে যায়। অনেক কথা সে আমায় বলেছিল। তারপর সেখান থেকে বেরিয়ে দিনের আলোয় লাল মাটির জঙ্গলে আমি ঢুকেছিলাম। কিন্তু ওই অদ্ভুত গাছেদের একমাত্র গোল একটা অংশ আর তার মাঝের ফাঁকা জায়গাটা আমি কিন্তু খুঁজে পাই। আমার স্পষ্ট মনে আছে, ঠিক যেখানে দাঁড়িয়ে আমি রাতের অন্ধকারে সেই জায়গাটা দেখেছিলাম, আমি সেখানেই দাঁড়িয়ে খুঁজেছি। কিন্তু না, সে স্থান আমি আর দেখতে পাইনি দিনের বেলা। তারপর আর সেখানে অপেক্ষা করিনি, চলে এসেছিলাম। বুঝতে পারলাম গল্প শেষ হয়েছে, তাই উঠি উঠি করছি। এমন সময় তারানাথ যেন স্বগতোক্তির মতোই বলল, অনেকবার বোঝবার চেষ্টা করেছিলাম যে লোকটা আসলে কে ছিল, তাকে কেই বা আমার কাছে পাঠিয়েছিল। ওই জঙ্গলের মধ্যে হঠাৎ করে তার আবির্ভাব আর হঠাৎ করেই তার চলে যাওয়াটা যেন আমার কাছে রহস্য। প্রেতের দলের সাথে এসে একাই ওই সোনালি রঙের লাঠি হাতে মোকাবিলা করেছে। তাছাড়া সে এমন কেউ যাকে প্রেতের দল পর্যন্ত ভয় পায়। তার হাতের ওই হ্যারিকেন থাকলে কেউ সামনে পর্যন্ত আসতে পারে না। তবে একটা কথা আমার মনে হয়েছে জঙ্গলের মাঝে ডেকে ওঠা সেই গরু কিংবা ষাঁড়ের সাথে তার কোনো একটা সম্পর্ক আছে। আর তার গলায় বলা সেই ওম শব্দটা যেন অতি জীবন্ত ছিল। দিনের আলোয় সেই গাছে ঘেরা জায়গাটা যদি খুঁজে পেতাম, তাহলে অন্য একটা ধারণা করা যেত। কিন্তু সেটা পাই। মাঝে মাঝে মনে হয় হয়তো স্বয়ং মহাদেব তার নন্দীকে পাঠিয়ে দিয়েছিল আমার কাছে, আর সেই কারণেই সে আমায় বলেছিল তাকে নন্দ কিংবা নন্দন বলে ডাকতে। তবে সবই আমার ধারণা মাত্র, এর কিছুই আমি কখনোই নিজের কাছেও প্রমাণ করতে পারিনি। বৃষ্টিটা কমে এসেছিল। আমরা তাই আর অপেক্ষা না করে তারানাথের বাড়ি থেকে বেরিয়ে এলাম। আর একটা অদ্ভুত গল্প শুনলাম তারানাথের মুখে। এমন গল্প এর আগে খুব একটা শুনেছি বলে মনে পড়ে না। আজ আপনারা এতক্ষণ শুনছিলেন সুকান্ত দাশের কলমে তারানাথ তান্ত্রিক ও প্রেতের জঙ্গল। গল্পের সূত্রধর আমি পার্থ প্রতিম দাস। তারানাথ তান্ত্রিকের ভূমিকায় সৌম্যদীপ্ত, লোক তুষার, কিশোরীর চরিত্রে দীপ্তদীপ, কিশোরীর বন্ধুর চরিত্রে পার্থ প্রতিম দাস, ভূত, মেয়ে এবং কঙ্কালের চরিত্রে তৃষা, শব্দ সংযোজন ও ব্যাকগ্রাউন্ড মিউজিকে নীলাভ। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের লাইক ও কমেন্ট করে। আর খুব ভালো লেগে থাকলে শেয়ার করুন সবার সঙ্গে। আমাদের সমস্ত গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি। তবে আজ আসি, আবার অন্য কোনো দিন এক নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন রহস্যের অন্ধকারে। ধন্যবাদ, শুভরাত্রি।